আমরা আবারও হাজির হয়েছি সপ্তম শ্রেণীর অ্যাক্টিভিটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। বিষয় গণিত। মোট 50 নম্বরে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখানে আছে। তো আমরা প্রথম থেকেই কোশ্চেনগুলো আলোচনা করব এবং উত্তরসহ ব্যাখ্যা করব, এবং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা উপকৃত হবে। আর চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেসের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকো। তো প্রথম কোশ্চেন আছে এমসিকিউ টাইপের, অর্থাৎ বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, যে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। এখানে কিন্তু নয় বলেছে, ঠিক আছে। তাহলে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত হবে না, সেটা আমাদের অ্যান্সার ঠিক মার্ক দিতে হবে। চারটে অপশন আছে। তো আমরা জানি যে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি একটু দেখে নাও। বাহু বাহু বাহু, আর বাহু কোণ বাহু, আর কোণ বাহু কোণ, আর সমকোণ ও ত্রিভুজ বাহু, যেটা সমকোণ ত্রিভুজের জন্য। তাহলে এই চারটের মধ্যে আমরা দেখব এখানে কোনটা নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন 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 এইটা সর্বসমতার মধ্যে থাকছে না। তাহলে আমাদের সঠিক আনসার হবে একের অপশান ডি, আমাদের সঠিক হয়ে যাবে। এরপরেরটা দেখো, 1-2 নম্বরের 4/49 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা অ্যান্সারটা চেক করে নেবো চারটের মধ্যে কোনটা হবে, তোমরা দেখে নাও। যে আমরা জানি যে এই যে একটা বর্গক্ষেত্র, তার প্রত্যেকটা বাহু সমান যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি? ক্ষেত্রফল সমান বাহুর স্কোয়ার। এবং বলে দিয়েছে যে এই ক্ষেত্রফল 4/49। তাহলে বাহু সমান এই যে স্কোয়ারটা এদিকে রুট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4/49টা পুরোটা রুট হয়ে যাবে, এবং 4 মানে 2 × 2, আর 49 মানে 7 × 7। তাহলে রুটের মধ্যে দুটো করে সংখ্যা গুণফল আকারে থাকলে আমরা রুটটা বাইরে বের করে নেব রুট থেকে, এবং দুটোর জন্য একটি পাবো। তাহলে দুটো দুইয়ের জন্য এক পাবো, একটি দুই পাবো, এবং দুটো সাতের জন্য একটি সাত পাবো। তাহলে বাহু দৈর্ঘ্য কত পেলাম? 2/7। তাহলে আমাদের অপশন কোথায় আছে? 2/7 অপশন বি, দুইয়ের দাগে 4/49 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য হবে 2/7 সেন্টিমিটার। তোমরা ঠিক এভাবেই লিখবে, যে এই লাইনটা পুরোটা লিখে যেটা সঠিক হাইফেন দিয়ে অপশান বি 2/7 সেন্টিমিটার, তোমরা এইভাবে লিখবে। তোমাদের ব্যাখ্যা করার দরকার নেই, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি উত্তরগুলো ব্যাখ্যা করেছি, তোমরা জাস্ট অ্যান্সারগুলো লিখে নেবে। এরপর 3 দাগের 1.69 এর বর্গমূল হলো, এখানে চারটে অপশনের মধ্যে কোনটা হবে? আমরা 1.69 এর বর্গমূলটা বার করব। তাহলে বর্গমূল যেভাবে বার করে 1.69 এর আমরা ডান দিক থেকে জোড়া নিয়ে নেবো। তাহলে 69 জোড়া হলো, আর 1 পড়ে আছে। তাহলে 1কে একমাত্র 1 দিয়ে যাবে, একই, হ্যাঁ, একে এক, এই যে একে এক, এটার সঙ্গে এটা আমরা গুণ করছি, তাহলে 1 পেলাম। এটা বিয়োগ করলে 69 আমাদের বিয়োগফল নিচে নামবে। এবার এখানে যেটা নিয়েছি তার ডবল কিন্তু এখানে নিতে হবে। তাহলে 1-এর জন্য কত পাবো? 2 পাবো। তাহলে 2, তাহলে এমন একটা সংখ্যা নেবো, সেই সংখ্যা এখানে বসবে, এবং সেই সংখ্যা দিয়ে তোমরা দেখো গুণ করতে হবে, দিয়ে এটা মেলাতে হবে। তাহলে 3 নিলাম, 3 দিয়ে 3কে গুণ করতে হবে, অর্থাৎ এটা পেলাম 23, 23কে 3 দিয়ে পাবো 69। তাহলে আমাদের ভাগফল মিলে গেল। তাহলে এই যে আমরা 1.69 এর বর্গমূল, এইটা ভাগফল যেটা পাবো সেটা হবে। তাহলে 1.69 এর বর্গমূল 1.3। তাহলে অপশান আমাদের দেখবো 1.3 কোথায় আছে? অপশান বি এখানে সঠিক হবে। এরপর দেখো XY সমান সমান, এটা কোন সম্পর্কটি সত্য হবে? আমরা AB সূত্র জানি, যে A+B/2 হোল স্কোয়ার, পুরোটা হোল স্কোয়ার, আর এটা A-B/2 এর পুরোটা হোল স্কোয়ার। তাহলে এ আকারে কোথায় আছে? যেখানে এ যায় এক্স আছে, আর বি এর জায়গায় ওয়াই আছে। তাহলে এ আকারে মাইনাস এ আকারে দেখো সম্পর্ক সি, এটার সঙ্গে মিলে যাচ্ছে, সম্পর্ক সি আমাদের সঠিক হবে। এরপর দেখো 5 নম্বর, যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হয়, ঠিক আছে। সেতু যেহেতু কিছুটা বড় মিটার দৈর্ঘ্যর সঙ্গে থাকে, এবং ট্রেনটা যখন এই সেতু অতিক্রম করবে, তাহলে ট্রেনটা পুরোটা এইখানে, এই সামনে পেছন দিকটা এইখানে চলে আসবে, এভাবে অতিক্রম করতে হবে। তাহলে এখান থেকে স্টার্ট করলো এই পর্যন্ত সেতু, আর এটা ট্রেন, তাহলে দুটো যোগফল আকারে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে
ট্রেনটির নিজের দৈর্ঘ্য, এই যে নিজের দৈর্ঘ্য, এবং সেতুর দৈর্ঘ্য, এই যে সেতুর দৈর্ঘ্য। তাহলে আশা করি বুঝতে পেরেছ, অপশান সি এখানে সঠিক হবে। এরপর দেখো ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু বাহু দৈর্ঘ্য স্কয়ার না বি আছে বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি, এটা হবে না। সি 1/2 ভূমির দৈর্ঘ্য প্লাস উচ্চতা, এটা হবে না। আমাদের হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটা ইন্টু হবে, ঠিক আছে। তো ইন্টু যেখানে এখানে আছে, এখানে প্লাস আছে, তাহলে এটা হবে না। আমাদের অপশান ডি সঠিক হয়ে যাবে। হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এটা। এরপর দেখো 7 নম্বর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সূত্র আছে আমরা জানি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে উৎপাদক ও বিশ্লেষণের সূত্র। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অপশান সি আমাদের এখানে সঠিক। এরপর দেখো 8-এর 1-এর দাগের 8-এর যে এখানে একটা ছবি দিয়েছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য ও রাস্তা বাদে জমির প্রস্থ কত। রাস্তা আমাদের এই যে চারপাশে লেখা আছে এখানে 3 মিটার চওড়া রাস্তা, তাহলে এটাও 3, এই সাইডেও 3, নিচেও 3, এই পাশেও পুরোটা 3 হবে, অর্থাৎ এই যে পাশের দৈর্ঘ্যটা এটা হচ্ছে রাস্তা, এবং মাঝে যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এটা জমি। তাহলে এই রাস্তা সহ জমির দৈর্ঘ্য, ভালো করে বুঝে নাও, এই রাস্তা সহ জমির দৈর্ঘ্য অর্থাৎ এই পুরোটা কত হবে। আর রাস্তা বাদে এই যে বাইরের রাস্তা তোমরা দেখলে, এই রাস্তা বাদে জমির প্রস্থ কত হবে, ঠিক আছে। তাহলে যখন দৈর্ঘ্য বার করবো রাস্তা ধরে, আর প্রস্থ বার করবো যখন জমির, এই যে মাঝে জমিটা, তখন রাস্তা বাদে। তাহলে কীভাবে বার করবো একটু দেখে নাও, কোন অপশনটা আমাদের সঠিক হবে। এই যে ছবিটা আমি এখানে এঁকেছি, এটা হচ্ছে রাস্তা, তাহলে জমি, এটা আমাদের জমি জানি। জমির দৈর্ঘ্য কত, যে 20, তাহলে এদিকে আমরা এক্সট্রা কত পাচ্ছি 3, আর এদিকেও এক্সট্রা আমরা কত পাচ্ছি 3। তাহলে আমরা লিখবো রাস্তা সহ জমির দৈর্ঘ্য 20 তো আছেই অলরেডি জমির, এদিকেও 3, এদিকে 3, তাহলে 3 + 3 যোগ হয়ে যাবে, তাহলে 20 + 6 26 মিটার, ঠিক আছে। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য 26 পেলাম। আর রাস্তা বাদে অর্থাৎ এই দিকটা বাদ যাবে, এদিকটাও বাদ যাবে, ঠিক আছে। সেখানে আমাদের এই যে প্রস্থ দেওয়া আছে 21, তাহলে এই রাস্তা এই দিক উপরে বাদ যাবে, এইটুকু বাদ চলে যাবে, আর নিচেও বাদ চলে যাবে এটুকু, তাহলে এটুকু কত পেলাম 3, এটা 3। তাহলে 21 থেকে পুরোটা থেকে তোমরা দেখো ছবির সঙ্গে মিলিয়ে নাও, পুরোটা থেকে এদিকে 3 এবং এদিকে 3 উভয় যদি বাদ দিই, তাহলে 21 - 3 + 3, মানে উভয় দিকে 3 3 বাদ দিলে কত 6 বাদ যাচ্ছে, সেটাই লিখেছি। তাহলে 21 থেকে 6 বাদ দিলে 15, তাহলে রাস্তা বাদে জমির প্রস্থ 15। তাহলে আমাদের কোন অপশনটা দেখবো, 26 মিটার এবং 15 মিটার। অপশান আমাদের ডি সঠিক হবে, অর্থাৎ রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ হলো যথাক্রমে, এটা অপশান ডি 26 মিটার 15 মিটার। তাহলে আমাদের একের এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো হলো। এরপর চলে যাবো আমরা 2-এর দাগের। দেখো সত্য মিথ্যা আছে, যে এখানে বিবৃতি দেওয়া আছে, এখানে মোট 8টা কোশ্চেন দেওয়া আছে, 1 নম্বর করে মোট 8 নম্বরে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা হবে তোমাদের যাচাই করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস প্রথম আসে 1 নম্বর, দেখো এক্স প্লাস ওয়াই তাহলে স্কোয়ার এই সূত্র থেকে এক্স মাইনাস ওয়াই তাহলে স্কোয়ার এই সূত্র নির্ণয় করতে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। হ্যাঁ, তাহলে কীভাবে সূত্রটা আসছে একটু দেখে নাও, যে আমরা জানি এক্স প্লাস ওয়াই তাহলে স্কোয়ার সমান এক্স এ প্লাস বি তাহলে স্কোয়ার, ফর্মুলা ভেঙে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পাবো। এবার ওয়াই জায়গায় মাইনাস ওয়াই, যে মাইনাস ওয়াই বসিয়ে দাও, তাহলে এক্স প্লাস এই ওয়াই জায়গায় মাইনাস ওয়াই, যেখানে যেখানে ওয়াই আসে সেখানে মাইনাস ওয়াই, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু ওয়াই জায়গায় মাইনাস ওয়াই, আর ওয়াই স্কোয়ার জায়গায় মাইনাস ওয়াই তাহলে স্কোয়ার, ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই তাহলে স্কোয়ার, এই মাইনাসটা এখানে চলে এলো, তাহলে সমান সমান লিখতে পারি এটা এক্স স্কোয়ার, এই মাইনাসটা বাইরে এলে মাইনাস 2xy, আর মাইনাসের স্কোয়ার মানে কত প্লাস হয়ে যাবে, তখন প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই সূত্রটাও আমরা জানি মিলে যাচ্ছে, দেখো এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের বিবৃতিটা সত্য হবে। তাহলে তোমরা জাস্ট কোশ্চেনটা পুরোটা লিখে পাশে এইভাবে সত্য বা বিবৃতিটি সত্য হবে এভাবে তোমরা লিখতে পারো। এরপর দেখবো 2-এর যে এখানে একটা উৎপাদকে ভেঙে দিয়েছে, গুণ আকারে লিখেছে 4 - x × x - 4 সমান সমান, এটা কি হবে,
তাহলে এটা আমরা একটু চেক করে নেব, ভেঙে নেব, গুণফলটা করে নেব। তোমরা দেখো এই যে প্রথমে 4-এর সঙ্গে এটা গুণ করব, তাহলে 4 ইন্টু এই যে x-4, তারপরে এক্সের সঙ্গে এটা গুণ করব, এই সরি পুরোটা গুণ করব, তাহলে এক্স ইন্টু যে মাইনাসটা এখানে বসবে, তাহলে এক্স ইন্টু x-4, তাহলে এটা গুণ করে দাও 4x আর 4×4 = 16, আর এটা গুণ করলে -x ইন্টু এক্স, তাহলে -x², আর মাইনাসে কি প্লাস 4x। তাহলে আমাদের এই রাশিটা আমরা যদি সাজিয়ে নিই x - x², এই যে তারপরে 4x + 4x কত 8x + 8x আর -16 এখানে পড়ে আছে। তাহলে দেখো সমান সমান ডান পক্ষ এটা কিন্তু সমান হচ্ছে না, ডান পক্ষ তো দেওয়া আছে 16 - x², তাহলে এটার সঙ্গে এটা কিন্তু সমান হচ্ছে না, কিন্তু কোশ্চেনে কী বলেছে যে সমান হবে কি, তাহলে হচ্ছে না যেহেতু, তাহলে এটা আমাদের মিথ্যা। এরপর দেখো যে ছবি দিয়েছে একটা যে চিত্রে অ্যাঙ্গেলে কোথায় এখানে আছে, তুমি ভালো করে লক্ষ্য করো, ও অ্যাঙ্গেল বি পরস্পর অনুরূপ হবে কি না, অনুরূপ হচ্ছে না। ছবি অ্যাঙ্গেলটা অনেকটা এরকম আছে, ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা কি সমান হবে, দেখো 1 নম্বর আর 2 নম্বর সঙ্গে এটা যে 1 হয়, এটা 2 সমান হবে, এবং এরা কি কোণ, একান্তর কোণ, কিন্তু এখানে বলেছে কি অনুরূপ কোণ, তাহলে এটা আমাদের মিথ্যা। যদি একান্তর এখানে একান্তর বলতো তাহলে কিন্তু সত্য হতো। যাই হোক, তাহলে চিত্রে এই কোশ্চেন আমাদের মিথ্যা হয়ে যাবে। 4 নম্বর দেখো একটা ত্রিভুজ দিয়েছে ABC, চিত্রে বিষমবাহু মানে বিষমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ হতে পারে, ABC এর একটি উচ্চতা AD, তাহলে উচ্চতা AD মাপলাম, মানে BC এর ওপর লম্বা হতে পারে, তাহলে AD ত্রিভুজটির একটি মধ্যমা হবে কি, আচ্ছা মধ্যমা হবে কি, আমাদের মধ্যমা হলে কিন্তু BC এর মাঝে এসে ঠেকতো, ঠিক আছে, মাঝে এসে D হতো, এইভাবে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এভাবে হতো, কিন্তু ডিটা মাঝে যেহেতু নেই তাহলে আমাদের মধ্যমা হবে না, এটা উচ্চতা হতে পারে কিন্তু মধ্যমা হবে না, তাহলে এটাও আমাদের মিথ্যা। বা ছবিটা আমি আরেকবার এঁকেছি দেখে নাও, মধ্যমা হতে গেলে কিন্তু এই ডিটা সবসময় BC এর মাঝে হতে হয়, ঠিক আছে, এই যে এই দাগটা টেনেছি আমরা, এটা কিন্তু মধ্যমা হতো, কিন্তু আমাদের এটা উচ্চতা বলেছে যেহেতু খাড়ো আছে, লম্ব আছে AD, লম্ব BC, তাহলে এটা কিন্তু আমাদের মধ্যমা হবে না, তাহলে আমাদের 4 নম্বর বিবৃতিটি মিথ্যা হবে। এরপর দেখো 5 নম্বরে দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলো দ্বিস্তম্ভ। পেজ নম্বর 190 পৃষ্ঠা তোমাদের সঙ্গে আর আছে, তোমরা দেখে নিতে পারো, এবং ছবিটা আমি ছোট করে এঁকেছি, দেখে নাও যে এরকম, এই যে এটা স্তম্ভর চিত্র, দ্বিস্তম্ভের চিত্র, দুটো পাশাপাশি তোমার স্তম্ভ থাকবে, এবং দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে যে তথ্য, এখানে একটি তথ্য থাকবে, ঠিক আছে, এবং এখানেও একটি তথ্য থাকবে, এরকম যদি পাশাপাশি তথ্য স্তম্ভ আকারে আমরা লিখতে পারি তাহলেই বলবো যে এটা দ্বিস্তম্ভ চিত্র, তাহলে আমাদের এটা সত্য হয়ে যাবে। তাহলে 5-এর দাগের এটা আমাদের সত্য। দেখো 6-এর, প্রথম ট্রেনের গতিবেগ x কিমি ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ y কিমি/ঘন্টা, ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, মানে প্রথম ট্রেন যদি এদিকে যায়, দ্বিতীয় ট্রেন কিন্তু তার উল্টো দিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় মোট যাবে এটা x - y কিমি, এটা কি যাবে না, আমরা জানি যে বিপরীত দিকে যদি যায় ট্রেন, এটা x এটা y, তাহলে তাদের 1 ঘন্টায় মোট যাবে, এটা কিন্তু যোগ হয়ে যাবে, ঠিক আছে, x এর সঙ্গে y যোগ হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে x - y, তাহলে এটা আমাদের মিথ্যা। তোমাদের পেজ নম্বর 125 পৃষ্ঠা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। এরপর 7-এর, এখানে একটা চিত্র দিয়েছে অ্যাঙ্গেল A এবং অ্যাঙ্গেল 2, তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট করে ছবিটা আঁকা আছে, চিত্রে অ্যাঙ্গেল P কোন জোড়াকে একান্তর কোণ বলা হবে কি না, একান্তর কোণ বলা, একান্তর মানে জেডের মতো অনেকটা, এটা হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে, কিন্তু কোণটা দেখো অনুরূপ দিকে আছে, অ্যাঙ্গেল 1 যেদিকে আছে অ্যাঙ্গেল 2 কিন্তু অভিমুখটা একদিকে আছে, তাহলে এটা কিন্তু অনুরূপ কোণ, কিন্তু একান্তর কোণ হবে না, তাহলে যেহেতু এখানে একান্তর কোণ বলেছে তাহলে এটাও আমাদের মিথ্যা, ঠিক আছে। এরপর দেখো 8-এর, এক্সের যে কোনো মানের জন্য x+5 × x+3 সমান এটা এই x² + 8x + 15 এর সমান চিহ্নে দুপাশের মান সমান হবে কি, অর্থাৎ এই বিবৃতিটা বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ সমান যদি হয় তা এটি একটি অভেদ, যদি হয়ে যায় সমান তাহলে আমরা বলবো এটি একটি অভেদ।
তাহলে দেখব সমান হচ্ছে কি না। আমরা বাম পক্ষটা যদি নিয়ে নিই তাহলে এরকম দেখো, হ্যাঁ বাম পক্ষ আমরা এটা নিয়েছি, কত আসে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3। তাহলে এক্সের সঙ্গে আগের মতো এটা গুণ করব, এক্স ইন্টু এক্স প্লাস 3, এই যে এটা লিখেছি। আর 5-এর সঙ্গে আবার এটা গুণ করব, তাহলে প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3। তাহলে এক্সের সঙ্গে এটা গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 3x, এটা 5x প্লাস 3×5 = 15। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার 3x প্লাস 5x মানে 8x প্লাস 15। তাহলে আমাদের এইটা কিন্তু সমান সমান ডান পক্ষ দেওয়া আছে। দেখো তোমরা কোশ্চেনে মিলিয়ে নাও, এটা ডান পক্ষ দেওয়া আছে কত, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15। তাহলে বাম পক্ষের সঙ্গে যেহেতু ডান পক্ষ মিলে যাচ্ছে, তাহলে বলবো অভেদটি হলো এটা। ঠিক আছে, তাহলে এটা আমাদের সত্য হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের সত্য ও মিথ্যা 2 নম্বরের মোট 8টি কোশ্চেন 1 নম্বর করে। আমি আরেকবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও যে কোনটা সত্য বা মিথ্যা হবে। এরপরে চলে যাব 3-এর দাগে। মোট 6টি কোশ্চেন আছে 2 নম্বর করে, 12 নম্বরের মোট। যে প্রথম কোশ্চেন দেখো, গণিত ভাষার সমস্যাটি হলো, এখানে সমস্যাটি কিন্তু সাজিয়ে দিয়েছে, সময় মিনিটে আছে এবং দূরত্ব মিটার আছে। তাহলে 1 মিনিটে কত মিটার যায়, 150 মিটার যায়। তাহলে 25 মিনিটে কত যাবে, অবশ্যই বেশি যাবে। তাহলে গতিবেগ একই থাকলে সময় দূরত্বের সমানুপাতে সম্পর্কের সাহায্যে এক্সের মান নির্ণয় করো। তাহলে সমানুপাত ব্যস্ত না সরল সেটা হিসাবে বার করবো আমরা। তো কীভাবে করেছি একটু দেখে নাও। 3-এর 1-এরটা, এই যে গণিতের ভাষার সমস্যাটি আমরা এখানে আবার সাজিয়ে নিয়েছি, যে সময় আর এখানে দূরত্ব যেভাবে আছে ঠিক সেভাবে সাজিয়ে নিয়েছি। তাহলে এক্সের মান কত হবে, যেখানে 25 মিনিটে কত দূরত্ব যাবে। তাহলে দেখো গতিবেগ একই থাকলে, কোশ্চেনে বলেছে গতিবেগ একই থাকলে সময় বাড়লে বেশি দূরত্ব যাবে, তাই তো। বেশি সময় যদি ধরে যাই কোনো গাড়ি, তাহলে বেশি দূরত্ব যাবে, এবং সময় কমলে কম দূরত্ব যাবে। ঠিক আছে, তাহলে ঠিক এভাবে লিখবে, দূরত্ব বেশি বা কম হবে। তাহলে এটি সরল সমানুপাত আছে, একটি বাড়ছে তার সঙ্গে একটি বাড়ছে, এবং একটি কমছে তার সঙ্গে অপর রাশিটি কমছে। তাহলে সরল সমানুপাতে আছে এবং সমানুপাতটি হলো এটা। ঠিক আছে, এভাবে লিখবে 1:25 সমানুপাত 150:x। তাহলে এটা সমানুপাত অনুপাত থাকলে আমরা কি জানি, 1/25 সমান সমান 150/x। তাহলে এক্সটা কোনাকুনি গুণ করে দাও, এই যে তাহলে এদিকে এক্স ইন্টু 1 এক্স পড়ে থাকছে, আর 25 সঙ্গে 150 এটা গুণ। তাহলে 25 সঙ্গে 150 গুণ করলে হবে 3750। তাহলে অর্থাৎ নির্ণয় এক্সের মান হবে 3750। আশা করি বুঝতে পেরেছ। পরেরটা দেখো 3-এর দাগে 2-এর, এখানে একটা ছক তালিকা দিয়েছে, এই তালিকার সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বছর 2009 সালে গল্পের বই কটি আছে, 1200, এবং পড়ার বই 1200 এবং গল্পের বই 1400। আর 2010 সালে পড়ার বই 800 আর গল্পের বই 1100। ঠিক আছে, তাহলে স্তম্ভ কীভাবে আঁকতে হবে একটু দেখে নাও। তাহলে দ্বিস্তম্ভ লেখচিত্র আমরা রেখেছি এভাবে। দেখো আমরা নিচে নিয়ে নেব, এটা মূলবিন্দু, নিচে নিয়ে নেব বছর। তাহলে এই যে দৈর্ঘ্যটা নিয়েছি এখানে একটু সমান করে, এটা 2009 সাল, আর এইটা নিয়ে নেব আমরা 2010। এবং এখানে তোমরা ছকতে দেখতে পাচ্ছ যে গল্পের বই আর পড়ার বই সবচেয়ে বেশি আছে 1400। তাহলে আমাদের এখানে 1400 1600 অবধি দাগ টেনে নেবে। প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু 200 করে, 200 400 600 800 10,000 12 1400 1600 এভাবে তোমরা ডিস্টেন্স করে নিয়ে নেবে। তাহলে 2009 সালে পড়ার বই আমরা এইগুলো এঁকেছি, পড়ার বই এটা নিয়েছি, এভাবে একটু দাগ দিয়ে দেবে ঘন ঘন করে। এই যে পাশে আমরা নিচে লিখেছি পড়ার বই এটা। তাহলে এই খোপ ঘরগুলো নিয়েছি পড়ার বই, আর ফাঁকা যেটা রেখেছি সেটা গল্পের বই। ঠিক আছে, তাহলে 2009 সালে পড়ার বই কটা আছে তোমরা দেখে নাও। 2009 সালে পড়ার বই আছে 1200। তাহলে এর হাইটটা ঠিক 1200 সোজাসুজি গিয়ে আমরা এই বক্সটা টেনে নেব। এবং গল্পের বই 2009 সালে আছে 1400, এই যে তোমরা দেখতে পাচ্ছ 1400। তাহলে এই স্তম্ভর হাইটটা হবে 1400 সোজাসুজি। তাহলে আমরা 2009 সালে পড়ার বই এবং গল্পের বই এভাবে এঁকে নিলাম। ঠিক আছে, একই রকমভাবে 2010 সালে পড়ার বই আমাদের কত আছে, এই যে দেখতে পাচ্ছ 800। তাহলে আমাদের এই উচ্চতা 800 সোজাসুজি হবে। ঠিক আছে, আর গল্পের বই আছে 1100।
এই যে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, গল্পের বই 1100। ঠিক আছে, তোমরা একটু কোশ্চেনের সঙ্গে মিলিয়ে নাও, তাহলে বুঝতে অনেক সহজ হবে। তাহলে এর উচ্চতাটা আমরা হাইটটা নেব 1100 সোজাসুজি। তাহলে এটা আমাদের এদিকে বছর করে নেবে, এদিকে বইয়ের সংখ্যা। ঠিক আছে, বইয়ের সংখ্যা ঠিক এভাবে তোমরা এটা ইন্ডিকেট করে নেবে যে এটা পড়ার বই, এই খোপটা আর এর ফাঁকাটা গল্পের বই। তাহলে এই ছিল আমাদের দ্বিস্তম্ভ লেখচিত্র। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখব তিনের দাগের এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পি হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান এটা সম্পর্কটা দেখাতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও। এটা দেওয়া আছে যেহেতু এম প্লাস ওয়ান বাই এম সমান সমান মাইনাস পি। ঠিক আছে, মাইনাস পি যেহেতু দেওয়া আছে, তাহলে এটা উভয় পক্ষ বর্গ করে নাও। তাহলে এইদিকে পুরোটা স্কোয়ার করে নেবো, আর মাইনাস পি এর স্কোয়ার। তোমরা ভালো করে একটু লক্ষ্য করো, এটা এ প্লাস বি দা হোল স্কোয়ার ফর্মুলা দেবো। এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা আমরা ভেঙে দেবো। তাহলে স্কোয়ার প্লাস টু এ বি, বি হচ্ছে ওয়ান বাই এম আর এ হচ্ছে এম, প্লাস বি স্কোয়ার, এই যে আকারে ভেঙেছি, সমান মাইনাস পি তাহলে স্কোয়ার মানে পি স্কোয়ার। এখানে কিন্তু এমটা কেটে যাবে উপর নিচে, তাহলে এখানে পড়ে থাকলো এম স্কোয়ার, এই যে, আর প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এখানে পাশাপাশি লিখবো। আর এইখানে পড়ে আছে কত? টু প্লাস টু সমান সমান পি স্কোয়ার। তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস এই টুটা এদিকে নিয়ে আসবো। তাহলে আমাদের এই সম্পর্কটা দেখো তৈরি হয়ে গেল, যেটা কোশ্চেনে বলেছিল। এরপরে দেখো রুট টু এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান বের করো। তাহলে রুট টু এর বর্গমূল আমরা বের করব কিভাবে দেখো। তাহলে রুট টুর বর্গমূল যেহেতু বার করবো 2 স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 2 এর এখানে প্রথমে বর্গমূল করে নাও। অর্থাৎ 2 মানে কী লিখবো? 2.000, যেহেতু 2 নেবো তাহলে 3টে সংখ্যা আমরা নিতে হবে। তাহলে 3টের জন্য 6টা শূন্য নিতে হবে। তাহলে জোড়া জোড়া নিয়ে নিলাম। এবার এই 2কে কয় দিয়ে 1 দিয়ে যাবে, তাহলে 1 দিয়ে দাও। 1 1 বিয়োগ করলে 1 নামলো। এই জোড়া বর্গমূলের ক্ষেত্রে কিন্তু দুটো জোড়া জোড়া সংখ্যা নামে, ভাগের ক্ষেত্রে একটা নামে, কিন্তু বর্গমূলে দুটো নামে। তাহলে দুটো শূন্য নামিয়ে দাও, মানে 100 নামলো। এবার এখানে যে সংখ্যাটা পেয়েছি সেটা ডবল হবে 2। তাহলে 2 এবং কত সংখ্যা নিলে 100-র কাছাকাছি গুণ গুণফল হবে? তাহলে 4 নিতে হবে। সেই 24 পেলাম, 24কে 4 দিয়ে এখানে 4 বসালাম, 4 দিয়ে গুণ করলে কত? -96, অর্থাৎ 96, অর্থাৎ বিয়োগ করলে এখানে বিয়োগ হবে আবার আগের মতো। 100 থেকে 96 বাদ দিলে কত? 4। আবার এই দুটো শূন্য নেমে গেল, তাহলে 400 পেলাম। এখানে 24 পেলাম, এখানে 14 পেলাম। এই 14কে ডবল করব 28। ঠিক আছে, 28 করব। তাহলে 28 সঙ্গে কত আর একটা সংখ্যা নিলে সেই সংখ্যা দিয়ে অবশ্য 1 গুণ হবে। 1 দিয়ে 1 নিয়েছি, তাহলে 1 দিয়ে গুণ করলে 281কে 1 দিয়ে গুণ করলে এটাই হয় 281। এটা বিয়োগ করলে পাবো 119। আবার এই দুটো শূন্য দেখো এখানে নেমে গেছে। তাহলে আমরা পেলাম 11,900। এই যে এখানে 141 পেয়েছি, 141 ডবল করলে 281। তাহলে আবার 4 নেব আমরা, এখানে 4 দিয়ে যাবে, এটা 4 দিয়ে গুণ করলে এটা আমাদের পাচ্ছে 11,296। যদি এখানে গুণফলটা একটু বড় হচ্ছে, বড় নিতে হবে, কারণ 2 স্থান পর্যন্ত নেব। তাহলে তোমরা এইভাবে ঠিক টুকে নেবে যে এটা বিয়োগ করলে 604। এটা আর দিব না আমরা ভাগ। ঠিক আছে, তাহলে আমরা 2 এর বর্গমূল অর্থাৎ রুট 2 এর বর্গমূল পেলাম 1.414। এভাবে কিন্তু এটা ভাগটা চলতে থাকবে, আমরা এখানে থেমে নেব। তাহলে রুট 2 সমান আমরা লিখতে পারি যে 1.415 ... অর্থাৎ নিম্ন রুট 2 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান হবে, আমরা দশমিকের পর দুটো সংখ্যা নেব 1.41। একের পর যেহেতু 4 আছে, যদি 5 বা 5-এর বেশি থাকতো তাহলে একটা কিন্তু 2 হয়ে যেত, কিন্তু 4 আছে, 5-এর ছোটো, তাই আমরা এই 4-1 লিখব। তাহলে রুট 2 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান হবে 1.41। আশা করি বুঝতে পেরেছো। তোমরা অ্যান্সারটা ঠিক এভাবে লিখে নেবে। এরপর দেখব 3-এর 5-এরটা, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। পেজ নম্বর 126 পৃষ্ঠায় তোমাদের লেখা আছে, সেটা দেখেও লিখতে পারো, এবং তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখেছি। তো ত্রিভুজের সর্বসমতার শর্ত 4টে আছে এখানে। প্রথম শর্ত হচ্ছে বাহু 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 বা এস এস এস, এস ফর সাইড। ঠিক আছে, সাইড, তো বাহু 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 বা এস 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 এভাবে লিখবে। 2 নম্বর বাহু কোণ বাহু বা এস এ, এস এ ফর অ্যাঙ্গেল, তোমরা কোণ জানো। এবং 3 নম্বর কোণ বাহু কোণ বা এ এ, সরি এখানে এস হবে আর এটা এই হবে। ঠিক আছে, সরি এটা তোমরা ঠিক করে নাও। হ্যাঁ, তাহলে কোণ বাহু কোণ এ এস এ। আর 4 নম্বর হচ্ছে সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস। তাহলে এই 4টি তোমাদের সর্বসমতার শর্ত, তোমরা লিখে নাও। এরপর দেখো 6 নম্বর দেওয়া আছে যে এই মানটা দেওয়া আছে, তো
তোমরা কোশ্চেনের সঙ্গে মিলে নিতে পারো। এক্স প্লাস ওয়াই সমান 5 দেওয়া আছে এবং এক্স মাইনাস ওয়াই সমান 1 দেওয়া আছে। তাহলে প্রদত্ত রাশি এই যে এই রাশিটা, এই মানটা কত হবে আমরা বার করব। ঠিক আছে, তাহলে 8কে ভেঙে নাও 4 আর 4 দুগুণ 8, এখানে 2 লিখবো। তাহলে এই 4-এর সঙ্গে এক্স হয়, এটা পাশাপাশি লিখলাম, আর 2-এর সঙ্গে এই যে বাকি ব্র্যাকেটটা এটা পাশাপাশি লিখলাম। এবার আমরা জানি যে 4xy সমান জানি ফর্মুলা, অর্থাৎ 4ab ফর্মুলা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এবার মানগুলো আমরা বসিয়ে দেবো। জাস্ট এক্স প্লাস ওয়াই এর মান কত, এই যে 5, তাহলে 5 স্কয়ার মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই এর মান কত 1। একই রকমভাবে এখানে 5 স্কয়ার প্লাস 1, তাহলে এটা 25, 5 5 25 মাইনাস 1 ইন্টু 25 প্লাস 1, এটা বিয়োগ করলে 24 আর এটা যোগ করলে 26, তাহলে 24 ইন্টু 26 গুণ করলে পাবো আমরা 624। অর্থাৎ নির্ণয় এর মান হচ্ছে, এই রাশিটির মান হচ্ছে 624। তোমরা ঠিক এভাবে লিখবে। এরপর দেখো 4-এর একটা যে বলেছে +6 আর -2, অর্থাৎ 6 প্লাস -2 এটা সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে 0 থেকে এদিকে আমরা সমান দূরত্বে 8 অবধি নেব আর এদিকে 6 অবধি নেব। হ্যাঁ, যেহেতু এদিকে 6 অবধি যাবে তাহলে 8 অবধি নিতে পারো। তাহলে +6 প্রথমে বসাবো, 0 থেকে 6 অবধি 6টা ঘর, এই যে 1 2 3 4 5 6টা, এইটা আমরা বসালাম +6। এবার -2 এখানে যেখানে থামলো 6, এখান থেকে আবার মাইনাস মানে এই 0-র দিকে যাবে বিপরীত দিকে, তাহলে 6 থেকে 1 ঘর 2 ঘর অর্থাৎ 4-এর এখানে এসে থামবে। ঠিক আছে, তাহলে এটা -2। তাহলে আমাদের এখান থেকে স্টার্ট করেছিলাম 6 থেকে, 6 গিয়েছিলাম, 6 থেকে স্টার্ট করলাম, এখানে কোথায় এসে থামলো 4-এ। তাহলে এটার মান হবে কত +4, এই যে 0 থেকে 4, তাহলে +6 প্লাস -2 এটা সমান সমান +4। তোমরা এইভাবে সংখ্যা রেখায় বসাবে। এরপর দেখো 4-এর 2-এরটা যে এই রাশিকে এই রাশি দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই রাশি বিভক্ত আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি মাইনাস এটা, যেখানে x নট ইকুয়াল টু 0, y নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই রাশি ভাগ মানে কি নিচে বাই হয়ে যায়, আমরা জানি বাই হয়ে যায়। এবার কি করব, দেখো এইটা এই রাশিটা আলাদা করে নিব, তাহলে এই রাশিটা নিচে এটা চলে আসবে, মাইনাস তো এখানে অলরেডি আছে, তাহলে মাইনাসটা, এবং এই যে রাশিটা পেয়েছি এই রাশিটার নিচে এটা আলাদা হয়ে যায়, অর্থাৎ আমরা দুটো আলাদা আলাদা করে নেব। এবার ওপর নিচ কাটবো, এখানে সংখ্যা কাটবে, 7 দুগুণে 14, এক্স 3টে আছে আর এখানে কটা উপরে 4টে, তাহলে উপরে একটা পড়ে থাকে, এখানে 4টে উপরে 6টা, তাহলে উপরে পড়ে থাকে ওয়াই 2 স্কোয়ার। একই রকমভাবে এখানে 3 7 21, এখানে এক্স কিউব কেটে যাবে, এখানে 4টে এখানে 5টা, তাহলে পড়ে থাকছে কটা একটা, তাহলে এখানে পড়ে থাকলো 2x, এই মাইনাসটা এখানে থাকবে, তাহলে -2x ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর মাইনাস মাইনাস কি +3, এখানে এক্স কিন্তু নেই কেটে গেছে, তাহলে ওয়াই একটা পড়ে আছে। হ্যাঁ, তাহলে এখানে ওয়াই হবে, সরি এখানে স্কোয়ার হবে না ওয়াই হবে, তোমরা একটু ঠিক করে নাও এটা। তাহলে এই ছিল আমাদের 4-এর 2-এর দাগের অঙ্ক। এরপর দেখো 5-এর একটা, যেখানে একটা ছবি আঁকতে হবে, ত্রিভুজ এবিসি অঙ্কন করতে হবে। এবিসি একটি ত্রিভুজ আঁকো যার বিসি কত দেওয়া আছে 5.5 সেন্টিমিটার, অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি ও অ্যাঙ্গেল এসিবি 30 ডিগ্রি। তাহলে ছবিটা আমরা কীভাবে আঁকবো তোমরা একটু দেখো, আমি তোমাদের এঁকে দিচ্ছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, ঠিক এভাবেই তোমরা আঁকবে। তাহলে প্রথম কত নেব, এই বিসিটা নিয়ে নেব, এই যে প্রথম বাহুটা আমরা 5.5 নিয়ে নিলাম। তারপরে দেওয়া আছে কোণটা আমরা এই দাগের সঙ্গে মিলিয়ে কোণটা অঙ্কন করব। তাহলে কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি নিয়ে নেব, এই যে 30 ডিগ্রি। তারপরে এটা আমরা যোগ করে দেব, এটা পেলাম 30 ডিগ্রি। আরেকটা কোণ বলেছে তার সঙ্গে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি আমরা যদি এখানে টেনে নিই, অঙ্কন করি, তাহলে এখানে বসে আগের মতো ঠিক 60 ডিগ্রি নেব, এই যে 60, অর্থাৎ এখানে পাচ্ছি, তাহলে এটা যোগ করে দেব, সরি একটু ছবিটা কাছাকাছি হয়ে গেল, এটা 60 ডিগ্রি। তোমরা জানো অ্যাঙ্গেলগুলো কিভাবে নিতে হয়। এবার আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তাহলে যে কোনো মাপের এটা নিচে এটা দাগ টেনে নেবে এভাবে। ঠিক আছে, এবার প্রথমে এই মাপটা কেটে নেবে, কত 5.5, তাহলে এখানে বসিয়ে মাপটা কেটে নেবে। ওকে, এখানে দেখো
এ বি সি 60 ডিগ্রি বলেছে, তাহলে এটার নাম দিতে পারো এ বি সি 60 ডিগ্রি, আর এ সি বি 30 ডিগ্রি, তাহলে এটার নাম দিতে পারো এ সি বি। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে বি, যেহেতু এখানে বিন্দুটা প্রথম দিকে আছে, এটা বি এটা সি, তাহলে এই বি কোণটা আমরা প্রথমে এঁকে নেব। কীভাবে আঁকবে, এই 60 ডিগ্রি মাপটা নিয়ে নাও, তাহলে এখানে 60 ডিগ্রি কেটে নেব। এবার এই মাপটা নিয়ে নাও, 60 ডিগ্রি ক্ষেত্রে একই হয়, এখানে 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রি আমরা এবার যোগ করে দেব। ঠিক আছে, ঠিক এভাবে। এবার আমরা এখানে সি কোণে কী নেব, 30 ডিগ্রি, তাহলে আগের মতো ঠিক 30 ডিগ্রি এইখানে কেটে নেব। কোন দিকে, এই দিকে, আমাদের ত্রিভুজের এই সামনের দিকে, অর্থাৎ এদিকে। আর এই মাপটা নিয়ে নেব, অ্যাঙ্গেলটা এই যে, তাহলে এইখানে বসে আমরা মাপটা নিয়ে নেব। ঠিক আছে, এবার যোগ করে দাও, এটা 30 ডিগ্রি যোগ করে দাও, তাহলে এইটা আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, যার নাম দেবো এ বি সি। এটা 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি। তোমরা ঠিক ছবিটা এভাবে আঁকবে এবং নিচে লিখে দেবে ত্রিভুজ এ বি সি অঙ্কন করা হলো। আশা করি বুঝতে পেরেছ। এরপর চলে যাবো 5-2 দাগে। করিম চাচার আয়তক্ষেত্রার জমির দৈর্ঘ্য প্রস্থের দুগুণ, তাহলে দৈর্ঘ্য যা হবে, প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার দ্বিগুণ হবে। এই জমির ক্ষেত্রফল বলেছে 578 বর্গমিটার, তাহলে করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা এই তিনটে নির্ণয় করতে হবে। তাহলে কী করে করেছি একটু দেখে নাও। এখানে দৈর্ঘ্য কী বলেছে, প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য সমান 2 ইন্টু প্রস্থ হবে, এটা যদি দৈর্ঘ্য হয় এটা প্রস্থ। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল আমরা জানি এখানে দেওয়া আছে 578 বর্গমিটার। আবার জানি যে ক্ষেত্রফল ফর্মুলা কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এটা সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখতে পারি, যে দেওয়া আছে যেটা 578। এখান থেকে দৈর্ঘ্য সমান আমরা কি পেয়েছি কোশ্চেনে, যে দৈর্ঘ্য সমান 2 ইন্টু প্রস্থ, তাহলে এই দৈর্ঘ্যর জায়গায় আমরা জাস্ট বসিয়ে দেবো 2 ইন্টু প্রস্থ ইন্টু প্রস্থ। তাহলে এখানে প্রস্থ দুটো পেলাম, দুটো পাওয়া মানে কি, প্রস্থর স্কোয়ার গুণ হয়ে যাবে, আর এই দুইটা নিচে চলে আসবে, যে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 578কে 2 দিয়ে ভাগ করলে পাবো 289। প্রস্থ স্কোয়ার সমান পেলাম 289, এই যে দেখতে পাচ্ছ। তাহলে প্রস্থ সমান কী হয়ে যাবে, স্কোয়ারটা মানে রুট হয়ে যাবে, তোমরা জানো। তাহলে এই 289 মানে 17 ইন্টু 17, রুটের ভিতর দুটো 17 মানে বাইরে একটা চলে আসবে এবং রুট উঠে যাবে। তাহলে প্রস্থ সমান আমরা পেলাম কত, 17 মিটার। তাহলে প্রস্থ সমান আমরা পেলাম 17 মিটার, আর দৈর্ঘ্য সমান জানি 2 ইন্টু প্রস্থ, তাহলে 2 ইন্টু 17 মানে 34 মিটার। আর নির্ণয় জমির পরিসীমা হবে, পরিসীমা ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসিয়ে দাও, এটা যোগ করলে কত, 51, 2 ইন্টু 51 মানে 102 মিটার। তাহলে আমাদের নির্ণয় পরিসীমা হবে 102 মিটার। এরপরে দেখো একদম শেষের অঙ্কটা 5-3-এর 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো, রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। ঠিক আছে, তাহলে একটা স্তম্ভ, এই স্তম্ভটাকে একটা রেলগাড়ি অতিক্রম করবে। অতিক্রম করা মানে কি, ট্রেনটি নিচে দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে কীভাবে করেছি তোমরা দেখে নাও। দেখো, এটা স্তম্ভ, ছবিতে যেভাবে আমি এঁকেছি, এটা রেলগাড়ি 90 মিটার দৈর্ঘ্য যার। তাহলে এটাকে স্তম্ভ করা মানে কি, ট্রেনটা পুরোটা নিচের দৈর্ঘ্য যাওয়া, তাহলে এই পর্যন্ত আসবে, নিচের দৈর্ঘ্য 90 মিটার আসবে, তবেই অতিক্রম করবে। তাহলে আমরা জানি যে 1 ঘন্টা সমান, সেকেন্ডে নিয়ে নাও, 60 ইন্টু 60 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা এই সেকেন্ডে কতটা অতিক্রম করে সেটা বার করবো। তাহলে ট্রেনটি 25 সেকেন্ডে যায় নিচের দৈর্ঘ্য, মানে 25 সেকেন্ডে যায় 90 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 90/25, এই যে 25টা কোনাকুনি নামবে। আর 3600 সেকেন্ডে কত যায়, 90 ইন্টু 25 ইন্টু 36, এখানে গুণ করলে 3600কে 25 দিয়ে কাটাকাটি করলে যাবে 144 পাবো। তাহলে 90 ইন্টু 144 গুণ করলে আমরা পাবো কিন্তু 12,960 মিটার। এবার কিন্তু অ্যান্সার তোমাদের এখানে চেয়েছে, এই দেখো কিলোমিটারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মিটার পেয়েছি, যেহেতু এটা কিলোমিটার করব। তাহলে কিলোমিটার করতে গেলে ট্রেনটি 1 ঘন্টায় যায় 12,960 মিটার। তাহলে 12,900কে 1000 দিয়ে আমাদের গুণ করলে কিলোমিটার পেয়ে যাবো। তাহলে এখানে একটা শূন্য কেটে গেলো, তাহলে শূন্য কটা থাকে, দুটো, তাহলে দুটোর আগে দশমিক বলবে। ঠিক দেখো, 6 এবং 9-এর আগে দশমিক বসিয়েছি, তাহলে আমাদের নির্ণয় ট্রেনটি ঘন্টায়, অর্থাৎ প্রতি ঘন্টায় যায় 12.96 কিলোমিটার।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমাদের এখানে শেষ করছি। আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7-এর আমরা পুরোটা আলোচনা করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং উপকৃত হয়েছো। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আলোচনা করেছি, তোমরা এভাবে লিখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তার সঙ্গে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।